বাড়ি ঘরে আগুন দিয়া মানে পরিবারের সদস্যদেরকে হত্যার চেষ্টা করা, এই ট্রেন্ডটা কিন্তু কোনো ভালো জিনিস না। মনে রাখেন, আওয়ামী লীগের যতটুকু চিনি যথেষ্ট ঘাতার একটা দল, প্রত্যেকটা জিনিস কাউন্ট করে রাখবে। কারণ নতুন নতুন কিছু আমরা দেখছি। এই যে ছাত্রলীগের পলাতক সভাপতি, কেন্দ্রীয় পলাতক সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে তার পরিবার অল্পের জন্য বাইচা গেছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি নির্বাচন নির্বাচন বলি। ওই ছোটবেলার ওই কবিতাটার মতো রয়ে গেছে। সবাই এখন নির্বাচন নির্বাচন করতেছে, আর বর্তমান সরকার অনির্বাচিত সরকার। এটা শোনার পর বুঝছেন, মনটা খুব খারাপ হয়ে গেল। সন্ধ্যার সময় আমি সন্ধ্যার সময় নজরে পড়ছে, সারাদিন আর অনলাইনে আসি নাই। ছাদে যে রেলিং এ হেলান দিয়ে চিন্তা করতেছিলাম, সত্যি তো এই সরকার তো কোনো ভোট নিয়ে আসে নাই কারো, এটা তো নির্বাচিত সরকার না। সেনাপ্রধান চুপ হয়ে গিয়েছে, আর এই চুপ থাকাটা এক প্রকার বিএনপির পক্ষ ত্যাগ। কারণ সেনাপ্রধানের যে নড়াচড়া, কিছুদিন আগে আমরা দেখেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে রাজনীতিবিদদের সাথে ক্যান্টনমেন্টে গোপন বৈঠক, সেগুলো ফাঁস হয়ে যাওয়া নানান কিছু, সেনাপ্রধান সেগুলো থেকে অনেকটা পিছু হটেছে, অনেকটা চুপসে গেছে বা চুপ হয়ে গেছে। ফাঁসকারী বয় মানে যে সবকিছু ফাঁস করে দেয়, ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয়, যথেষ্ট সাহসী। আর সাহস থাকবেই না কেন? সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তি যিনি সেনাপ্রধান, তাকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে এতগুলো কথা বলার পরেও যার একটা পশম সেনাবাহিনী বাঁকা করতে পারে নাই অথবা করে নাই কোথাও না কোথাও, তো মানুষের কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে ইয়েস, দ্য ফাঁসকারী বয়, তার কথাবার্তায় মনে অনেক কিছু হয়ে যাবে, ঘটে যাবে। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এবার গ্রেফতার হলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। পুলিশ বিভাগ জানায়, আইন প্রণেতার বিরুদ্ধে ধর্মের নামে সংঘাত সরানোর অভিযোগ আনা হচ্ছে। সম্প্রতি যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যা আপত্তিকর এবং ধর্ম অবমাননার সাথে সংশ্লিষ্ট। এমন ডাক্তার শফিকুর রহমানকে কাছে পেয়ে বেগম খালেদা জিয়া হাউমাউ করে কেঁদে ফেললেন। বৈঠকটি হলো ভেরি সিক্রেট এবং গোপনীয়তার সাথে রবিবারে বৈঠকটি করেছেন তারেক রহমানের বাসায় উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জনাব তারেক রহমান। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে। তার ওই বাসভবনের একটা গাছের নিচে বসে একটা টেবিলের উপরে 200 টাকা দামের 2টা গামছা ফেলে দিয়ে ওখানে একটা ছোট্ট চেয়ার নিয়ে বসে থেকে শুভেচ্ছা জানাইছে। আল্লাহু আকবার বলবেন না? কোনো ভাব নাই, কোনো অহংকার নাই। তার শরীরে যে পাঞ্জাবি দেখেন, একটা শর্টকাট গ্রামীণ চেকের পাঞ্জাবি, আমার মনে হয় 500 টাকার বেশি হবে না। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার হবে। শুধু হাসিনার বিরুদ্ধে না, তার আন্ডা, বাচ্চা, পোলা, মাইয়া, তার দোসর, দলের লোক, তাকে সাপোর্ট করা অলিগার্ক, মানে যে সমস্ত বড় লোকরা তাকে সাপোর্ট করেছে, সবার। যেটা প্রফেসর ইউনূস বলে নাই কিন্তু হবে, তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না, এটা হবে আইসিসির ব্রাসেলসের কোর্টে। আজকে আমাদের সরকারকে একটা কথা বলতে চাই, আজকে ফিলিস্তিনে যাওয়ার জন্য আমাদেরকে ভিসা সহজ করে দিন, আমাদের বিমানে যাওয়ার সুযোগ করে দিন। বাংলাদেশের 18 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান যুদ্ধ যেতে প্রস্তুত আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সেনাপ্রধান চুপ হয়ে গিয়েছে, আর এই চুপ থাকাটা এক প্রকার বিএনপির পক্ষ ত্যাগ। কারণ সেনাপ্রধানের যে নড়াচড়া, কিছুদিন আগে আমরা দেখেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে রাজনীতিবিদদের সাথে ক্যান্টনমেন্টে গোপন বৈঠক, সেগুলো ফাঁস হয়ে যাওয়া নানান কিছু, সেনাপ্রধান সেগুলো থেকে অনেকটা পিছু হটেছে, অনেকটা চুপসে গেছে বা চুপ হয়ে গেছে। সেনাপ্রধানের এই চুপ হয়ে যাওয়াটা এটা বিএনপির জন্য খুব নেগেটিভ একটা দিক। কারণ সেনাপ্রধানের তৎপরতা, নড়াচড়া, এটা ওভারঅল বিএনপির যে চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বা সেনাপ্রধান নিজেই যে টাইমলাইন দিয়েছিলেন শুরুতে 18 মাসের কথা, সে 18 মাস ধরলে তো ডিসেম্বরই হয়। কিন্তু না, সেনাপ্রধান এখন চুপ। সেনাপ্রধান চুপ হওয়া মানে বিএনপির জন্য একটা বড় সেটব্যাক। অন দ্য আদার হ্যান্ড, তারেক রহমান বিএনপির মির্জা ফখরুল, সালাউদ্দিন, রুহুল কবির রিজভী, আমির খুসরু এদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন যে এরা বলুক বিভিন্ন কিছু, তারপরে জনগণের রিয়াকশন দেখি। তারেক রহমান নিজে কিন্তু বলতেন না, ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করতেন না, বা চাপ দেওয়া, হুমকি ধামকি দেওয়া, এগুলো কিন্তু তারেক রহমান নিজে বলতেন না, এটা ফখরুল, সালাউদ্দিনদের মাধ্যমে বলাতেন। কিন্তু একটা পর্যায়ে তারেক রহমান দেখলেন যে ফখরুল, সালাউদ্দিন, মির্জা আব্বাস এদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে, জনগণ এদেরকে এখন গালাগালি করে, বরং মির্জা ফখরুলের মতো সুপার ক্লিন ইমেজের রাজনীতিবিদের এখন ইমেজ সংকট, মানে এরা ব্যর্থ। এরপরে তারেক রহমান নিজেই ব্যাটিং করতে নেমেছেন। তারেক রহমান এতদিন কিন্তু ব্যালেন্স করতেন যে এই যাদেরকে তারেক রহমান নিজে মাঠে নামিয়ে দিয়েছিলেন তারা উল্টোপাল্টা করলে বা বললে উল্টোপাল্টা তিনিই বলাতেন, কিন্তু বলার পরে পাবলিক রিয়াকশন দেখে ওটাকে ব্যালেন্স করতেন তারেক রহমান। কিন্তু যখন দেখা গেল যে না, একদম ইমেজ নাই, তাদের ক্রেডিবিলিটি নাই,
তখন তারেক রহমান নিজেই বেটিং শুরু করেছে, আর এটা হচ্ছে তারেক রহমানের শেষ চেষ্টা, এবং তারেক রহমানও শেষে এসে ব্যর্থ হবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনারা খেয়াল করেছেন কিনা দেখেন, তারেক রহমান নিজে এখন ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। যে সুরে কথা বলতে এতদিন সালাউদ্দিন, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, দুদু, এখন ওই সুরে কথা বলছে তারেক রহমান নিজে। এই যে এয়ার কন্ডিশন রুমে বসে সংস্কারের কথা বলছে, মানে এই যে থার্ড ক্লাস কথাগুলো, ফালতু কথাগুলো, কাচের ঘরে বসে অন্যকে ঢিল মারলে যে কি বিপদ হয়, মানে আপনি কাচের ঘরে, আপনি ওখানে বসে ঢিল মারলেন, পাল্টা ঢিল মারলেই তো আপনার ঘর চুরমার হয়ে যাবে। বিএনপির অবস্থা হচ্ছে এরকম। তারেক রহমান নিজে এখন অযাচিত কথাবার্তা বলা শুরু করছে, আরো নানান বিষয়ে উদ্ভট কথা বলছে। এটা কেন? ওই যে ফখরুল, আব্বাস, আমির খসরু, সালাউদ্দিন, রিজভী, দুদু এরা ব্যর্থ হওয়ার পর তারেক রহমান নিজেকে ব্যাটিং করতে হচ্ছে। এখন তারেক রহমানের উইকেটটা যদি পড়ে যায় তাহলে বিএনপি অল আউট, আর অল আউট হয়ে গেলে কি শেষ, বাচ্চারা ঘরে ফিরে যাওয়া, সন্ধ্যা হয়েছে। দর্শক, বিএনপির রাজনীতির যে চিত্রটা আমি বললাম, এই বিষয়ে একটা চমৎকার অ্যানালাইসিস করেছেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই। আমি এটা একটু আপনাদেরকে ওই বিশ্লেষণ আমি শোনাতে চাই। আপনি যদি বিএনপির রাজনীতি বুঝতে চান, আপনি যদি বিএনপির ভবিষ্যৎ বুঝতে চান, বিএনপির সংকট বুঝতে চান, এই ছোট বিশ্লেষণটি খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক। বিএনপির শীর্ষ নেতৃত্ব হঠাৎ খেপে যাওয়ার কারণ আছে, দেখেছেন না? খেপে গেছে। এই খেপে যাওয়ার একটা দিক হচ্ছে, এই সালাউদ্দিন আহমেদ বলছে যে প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিব যে আপনারা অনির্বাচিত। এটা বেপরোয়া কথা, প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিবে, এবং এটা ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অবস্থান। এবং তারেক রহমান যে কথাটা বলেছে যে এয়ার কন্ডিশন রুমে বসে সংস্কারের কথা বলছে, তো এই কথাগুলো সুনির্দিষ্টভাবে এবং নিঃসন্দেহে খেপে যাওয়ার মতো ঘটনা। বিএনপির পক্ষগুলো যেমন আর্মি চিফ চুপ হয়ে গেছে, এই যে প্রথমে বলেছে যে আর্মি চিফের যে অবস্থান বা যে তৎপরতা রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে, বা ভারত আরো বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়েছিল, সেগুলো বিএনপি ধরে যাচ্ছিল, বিএনপি পক্ষে যাচ্ছিল, কিন্তু আর্মি চিফ চুপ হয়ে গেছেন। এটা নিয়ে আমরা আলোচনা অনেকবার করেছি, কেন চুপ হয়েছেন, কেন চুপ হতে বাধ্য হয়েছেন, এবং নিজের পদ পদবি রক্ষা করা এখন তার জন্য চ্যালেঞ্জ, অন্য কাউকে সার্ভিস দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আর্মি চিফের চুপ হয়ে যাওয়াটা মানে বিএনপির পক্ষ ত্যাগ, বিএনপির জন্য একটা বড় সেটব্যাক, বিএনপির উপর থেকে বড় একটা ছাতা সরে গেল, একটা বট গাছ সরে গেল। তাদের সোশ্যাল মিডিয়া টিম সাপি হয়ে গেছে। দেখেন বিএনপির পক্ষে যারা লেখে, এদেরকে মানুষ কি মনে করে, কি বলে, এদের কোনো ক্রেডিবিলিটি নেই। একজন গ্রহণযোগ্য মানুষ দেখাতে পারবেন না যিনি বিএনপির পক্ষে কথা বলেন। যত ক্রেডিবল পার্সন বাংলাদেশের বা সোশ্যাল মিডিয়া পৃথিবীতে, বাংলাদেশ রিলেটেড, এরা সবাই এখন বিএনপির বিরুদ্ধে, বিএনপির শত্রু। যেমন মিজানুর রহমান আজারি, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক সরোয়ার, মাহমুদুর রহমান, আপনি এরকম যত দেখেন, যত ইনফ্লুয়েন্সার আছে বিএনপির পক্ষে, আপনি কাউকে পাবেন না যে না এই লোকটা বিএনপি, কোনো শিক্ষিত লোক এখন বিএনপির পক্ষে বলে না, কেউ নেই। যারা আছে এরা সবাই প্রমাণিত হয়েছে গুজব প্রচারকারী, গুজব বাস। আওয়ামী লীগের চাইতে নিচে নেমেছে, এবং এদের কোনো কোয়ালিটি নেই। এরা ভুলভাল তথ্য দেয়, এরা একটু গুগল করবে একটা তথ্য যাচাই করার জন্য, সেটাও করতে পারে না, মানে এতটাই নিচে নেমেছে। এই ওয়াহিদুজ্জামান, অমুক তমুক, কি শাহেদ নাকি, মানে একদম লো ক্লাস, এদের কোনো ক্রেডিবিলিটি নেই। জনগণ এদের কথা সামান্য আস্থা রাখে না, প্রভাবিত হয় না। বিএনপির লোকজন এদেরকে গালাগালি করে যে এই লোকগুলোকে বিএনপি সামনে আনছে। এখন ওভারঅল সব দিক মিলালে বিএনপিতে একজন লোক পাওয়া যায় মোটামুটি শিক্ষিত, বা মোটামুটি না উচ্চ মাপের, এবং ক্রেডিবিলিটি এখন পর্যন্ত শেষ হয়ে যায় নাই, তিনি হচ্ছেন ফাহাম আব্দুল সালাম। তবে বিএনপির এমন অবস্থায় ফাহাম আব্দুল সালাম যদি বিএনপির পক্ষে লিখতে যান, তাহলে তার অবস্থাও জয় বাংলা হয়ে যেতে পারে। তো এটাই বুঝেছেন যে বিএনপির সোশ্যাল মিডিয়া টিম সাপি হয়ে গেছে। মির্জা ফখরুল সহ প্রথম সারি সব নেতা ফেল মারছে। এটা আমি বলেছি যে ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনি জানেন যে কুষ্টিয়ার মাহবুল আল হানিফের ঘনিষ্ঠ সহচর শিল্পপতিকে টাকার বিনিময়ে, যিনি বিএনপির কিচ্ছু ছিলেন না, তাকে বিএনপির বড় নেতা বানিয়েছে, এবং কুষ্টিয়া বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে যে এটা আওয়ামী পুনর্বাসনের একটা প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। এর নেপথ্যে মির্জা ফখরুল, তার ওই হানিফের ঘনিষ্ঠ সহচরের রিসোর্টে ঘুরেছেন। আমরা ছবি টবি সহ সব এগুলো নিয়ে আলাদা আলোচনা করেছি। এছাড়া সালাউদ্দিন আহমেদ প্লেনে মেজর ছিলেন, তাকে বলা হয় এখন এসালম গ্রুপ বিষয়ক সম্পাদক। এছাড়া মির্জা আব্বাসের সবকিছু ফাঁস হয়ে গিয়েছে, যে একজন দপ্তরের ছেলে, কুলি ব্যবসায়ীর ছেলে কিভাবে ব্যাংকের মালিক হলেন। এখন আবার দাবি করেন শাহজাহানপুরের অর্ধেক সম্পত্তি নাকি তার বাপের, তার বাপে এই অর্ধেক সম্পত্তির মালিক হয়েছে কিভাবে। এইভাবে সব গুরুত্বপূর্ণ নেতা, ওই যে যার মুখে বন্ধ তার ভোট বন্ধ, তাদের ভোট বন্ধ হয়ে যাওয়ার মতো একটা বিষয়, এটাই বুঝিয়েছেন এই বিশ্লেষক বা এই লেখক। শেষ পর্যন্ত তাই তারেক রহমানকে বেটিং এ নামতে হলো। যদিও মিস্টার তারেক রহমান দুই দিকে ব্যালেন্স করতেছিলেন, একই সাথে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খানের জামিন কেউ গোনায় ধরুন। আমি এটা নিয়ে বলেছি যে বিএনপি এখন শামীম ওসমান তৈরি করছে, এই জাকির ভার্সেস শামীম ওসমান। বাড়ি ঘরে আগুন দিয়া ভানের পরিবারের সদস্যদেরকে হত্যার চেষ্টা করা, এই ট্রেন্ডটা কিন্তু কোনো ভালো জিনিস না, মনে রাখেন। আওয়ামী লীগের যতটুকু চিনি যথেষ্ট ঘাতদার একটা দল, প্রত্যেকটা জিনিস কাউন্ট করে রাখবে, কারণ নতুন নতুন কিছু আমরা দেখছি। এই যে ছাত্রলীগের পলাতক সভাপতি, কেন্দ্রীয় পলাতক সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে তার পরিবার অল্পের জন্য বাইচা গেছে, অল্পের জন্য। এখন এই ঘটনায় কারা জড়িত সেটা নিয়ে রহস্য দেখা দিচ্ছে। তবে স্বাভাবিকভাবে যেহেতু ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিনি ছিলেন, তো তার পরিবারের উপরে যে কোনো ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক। তবে রাতের আধারে আপনার তার বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার বাড়ি হচ্ছে, আমরা সবাই কম বেশি জানি যে পঞ্চগড়ে। তো সাদ্দাম হোসেনের যে গ্রামের বাড়ি, আপনার গতকালকে রাত দিবাগত 1টার দিকে পঞ্চগড়ের আটোয়ারির বলারামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে সোমবার দিবাগত রাত 1টার পর সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির বাইরের উঠানে থাকা খড় রাখা, মানে আমাদের কুমিল্লা ভাষায় আমরা যেটা খের বলি বা শুদ্ধ ভাষা হচ্ছে খড় রাখার ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়।
এরপরে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করে, পরে পরিবারের সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর পলাতক সাদ্দাম হোসেনের মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন বলে জানা গেছে। আমি যতদূর জানতাম, সাদ্দামের সর্বশেষ যে লাইভটা দেখছিলাম, তার ফ্যামিলি ঢাকাতে থাকে, সবকিছু ওইখানে। সম্ভবত সরকার পতনের পর ঢাকা ছেড়ে তারা গ্রামের বাড়িতে চলে গেছে। তো সেই গ্রামের বাড়িতে আপনার এই অগ্নিকাণ্ডের ঘটনা। আমাদের ফায়ার সার্ভিস বলছেন রাত 1টার দিকে খবর পেয়ে আমাদের 2টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে 1 লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আগুনের সূত্রপাত কি নিয়ে তা বলা যাচ্ছে না। আমাদের পুলিশ বলছে যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটার কোনো এখন পর্যন্ত তথ্য নেই, তারা চেষ্টা করছে। তবে সাদ্দামের মা বলছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যেই বাড়ির মধ্যে আগুন দেওয়া হয়েছিল। তাদের শোয়ার ঘরটা আর যেই ঘরের ঘরটা মাত্র 3 হাত দূরত্বে নাকি তাদের ঘরের দূরত্ব। তো তারা অল্পের জন্য বাইচে গেছেন। কয়েকদিন আগে কাফির বাড়িতেও একই ঘটনা ঘটলো। পরবর্তী সময় আমরা দেখলাম যে মশার কয়েল থেকে অনেকে বলছিল, কিন্তু ফাইনালি দেখা গেল যে না, ছাত্রলীগের লোকাল কোনো নেতারা এই ঘটনাটা ঘটাইছে। কারণ এই ঘটনাগুলো দেখেন প্রাকৃতিক হইতে পারে, ন্যাচারালিও লাগতে পারে, গ্যারান্টি নাই। তবে সাদ্দামের ফ্যামিলির দাবি যে এখানে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, যেন সাপমরে লাঠিও না ভাগে। 5 আগস্ট পরবর্তী একটা ট্রেন্ড যেটা আমরা দেখি, বাড়িঘরে আগুন দেওয়া, ইতিহাস ফিরে আসে বারবার আরো ভয়ানকভাবে। যারা এই খেলাগুলো খেলছেন, মব জাস্টিসের খেলা প্লাস এরকম, যেমন ওদিন একজন এমপির জামিন হলো, আদালত প্রাঙ্গণে ওনার মাইরা মুইরা আবার নিয়ে পুলিশে দিল। ভাই ওনার জামিন পাইছে, পুলিশও বেকায় দেয়, করবে কি? আপনি ছাত্রলীগের একজন নেতাকে পাইছেন, তার আপনি জুতার মালা দিয়া গলায়, তারপর হচ্ছে তার থানায় নিয়ে পুলিশে দিচ্ছেন। কে আবার ছোট যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে সেই 2009 সালে কে একটা ডিল মারছিল, কততে 2009 না জানি 11তে। সেই লোকের গত পরশুদিন বিএনপি নেতারা খুঁজা খুঁজা বের করে তারে পিটাইয়া পুলিশে দিচ্ছে। আজকে যারা করতেছেন, আমরা মনে ভুলে যাই যে সময় কিভাবে পরিবর্তন হয়, ক্ষমতার পালাবদল হলে কি হয়। তবে এখন যা হচ্ছে এর থেকে 10 গুণ বেশি করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এমনিতেই ঘাড়তারা এবং কিছুটা সন্ত্রাসী বেসিস দল, অনেকেই বলেন যে এটা কিন্তু সত্য। আর তখন এটা কি হবে? প্রতিশোধ। আমরা চাই না বাংলাদেশকে এরকম দেখতে। আপনি শান্তির বীজ লাগাই যান, তখন আপনার পক্ষে কথা বলতে আমাদের সুবিধা হবে। আপনি অশান্তির বীজ লাগাই গেছেন, আপনি অশান্তি পাবেন। আর এগুলো থেকে আওয়ামী লীগেরও কাফারা নেওয়া উচিত, প্লাস শিক্ষা নেওয়া উচিত যে আপনার হাতে ক্ষমতা থাকলে, যে সাদ্দাম চিল্লিয়া বলতো এই ঢাকা ভার্সিটি থাকবে, এই ছাত্রলীগ থাকবে, কই গেছে বাবা? তুমি নিজে এখন দৌড়ের উপর আসো, লাইভে এসে কথা বলার সাহস পাও না। এই হচ্ছে অবস্থা, বুঝছো? ক্ষমতা থাকলে এই দেখো সার্জিস নাহিদ, তারপরে যে হাসনাতরা কি কয়, আমি বাড়াবাড়ি শুরু করলে শিষ্টাচারের এই না সেই না, 3 দিন আগে ভাত খেতে ভাত পায় না, অন্যদেরকে বাবা বাবার বলে চলছে। এরা অনেকেই, এর নাম ক্ষমতা। পাশার নিচে চেয়ার আসলে মানবজীবন দেশ। ডক্টর শফিকুর রহমানকে কাছে পেয়ে বেগম খালেদা জিয়া হাউমাউ করে কেঁদে ফেললেন। বৈঠকটি হলো ভেরি সিক্রেট এবং গোপনীয়তার সাথে রবিবারে বৈঠকটি করেছেন তারেক রহমানের বাসায় উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জনাব তারেক রহমান। এই 4 জনের গোপন বৈঠক নিয়ে আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অদ্ভুত রাজনীতির মাঠ, ঘুরে যাচ্ছে রাতারাতি সকল হিসাব নিকাশ। বৈঠকে বসেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বেগম খালেদা জিয়া। আলোচনা করব এই বিষয়টি নিয়ে। বৈঠকটি হয়েছে 13 তারিখ সকালে। আজকে 15 তারিখ প্রকাশিত হয়েছে মিডিয়া সহ বিভিন্ন জায়গায়। বিষয়টি গতকাল 14 তারিখ আমার জানার সুযোগ হওয়ার পরেও দুটি দল থেকে প্রকাশ না করার কারণে সেই বিষয়ে আমি কথা বলিনি কারণ এই দুইটি দল বাংলাদেশকে আগামী দিন পরিচালনা করবে। তাদের যে কোনো গোপনীয়তা রক্ষা করাটা অনেকটাই আমার দায়িত্ব মনে করি, কারণ তারা যেন কোনো কিছুতেই পা পিছলে না যায়। একটি হলো জামাত, আরেকটি হলো বিএনপি। কারণ এই দুটি দলের পা পিছলে গেলে ভারত আমাদেরকে খান খান করে ফেলবে। আমাদের রক্ত যেভাবে চুষে খেয়েছে গত 54 বছর আমাদের অনৈক্যের কারণে, আজকে যদি জামাত আর বিএনপির ভিতরে অনৈক্য তৈরি করে ভারত ফায়দা নিতে পারে, তাহলে আবারও রক্তপাত যাবে বাংলাদেশে, বন্যার মতো রক্ত ঝরবে। সেই জায়গা থেকে আমাদেরকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে এই শীর্ষ নেতাদের অনেক সময়ে অনেক গোপনীয়তা এবং অনেক সিকিউরিটি সম্পন্ন বিষয়গুলো আমরা বিবেচনা করে যেন কথা বলতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।